নমস্কার, গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি অসামান্য গোয়েন্দা উপন্যাস ঈর্ষার সবুজ চোখ। আজ আমরা এই উপন্যাসের তৃতীয় পর্ব শুনব। তবে গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে যদি আজ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে নেবেন, তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথেই সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। প্যারাডাইস প্রোডাক্টসের এহেনে দুর্দিনে সবচেয়ে উল্লাসিত হয়েছে তার প্রতিদ্বন্দ্বী কনসার্ন লাইভ ইন্ডিয়ার চেয়ারম্যান থেকে নিচুতলার কর্মী সবাই। একমাত্র রৌনকই তার ব্যতিক্রম। হাই রাইজ বিল্ডিংয়ের 7 তলার জানলা থেকে চিন্তিত উদাস চোখে বাইরের দিকে তাকিয়েছিল সে। মানে লাইভ ইন্ডিয়ার অ্যাডভার্টাইজিং ম্যানেজার রৌনক মুখার্জি। তার টেবিলের ওপর একটা সাদা প্যাড, হাতে সোনালি রঙের ক্যাপ। কিছু একটা ভাবনা তার মাথায় চক্কর দিয়ে ঘুরতে থাকলেও সে এক বর্ণ এখনো ন্যস্ত করতে পারেনি সাদা পৃষ্ঠার উপর। 6th ফ্লোরে অফিস হওয়ার সুবাদে তার চেম্বারে জানালা ফুঁড়ে চলে আসে কলকাতা শহরের অনেকখানি। বার্ডস আই ভিউ হলেও সে দেখতে পায় চৌরঙ্গি পাড়ার একদিকে অজস্র ছোট বড় মাল্টি স্টোরিড বিল্ডিং। এক একটা সুর এমন উঁচু হয়ে গেছে যেন ছুঁয়ে ফেলবে আকাশ। অন্যদিকে সবুজ মাঠ, তার একপাশে শহীদ মিনারের গগনচুম্বিত অহংকার। আজকাল সন্ধেবেলার পর আলোয় সেজেগুজে সে আরও রূপসী হয়ে ওঠে। এমনকি তাদের অফিসের পাশে রাজভবনটিকেও মনে হয় একটা বড়সড় খেলনা বাড়ি। সব মিলিয়ে কলকাতার এই অঞ্চলে একটা অ্যাফ্লুয়েন্স। ফরাসি কবিতার মতো এই চৌরঙ্গি পাড়া চিত্রকল্পে, ছন্দের ঐশ্বর্যে, রমণীয় সৌন্দর্যের অহংকারে যথেষ্ট ধনী। মাঝে মধ্যে উদাসীন হয়ে রৌনক কখনো একা একা বসে চাকতে চায় কলকাতার এই অদ্ভুত সৌন্দর্য। এভাবে কয়েক লহমা আনমনা হয়ে থাকাটা তার ভারী পছন্দের, শৌখিন বিলাসিতারও বটে। এর মধ্যে একটা স্বপ্ন স্বপ্ন ব্যাপার আছে। রিলকের কবিতায় যেমন এক এক ঝলক রহস্যময়তা, তেমনি এই কলকাতা প্রিয়তায়। কিন্তু আপাতত রৌনকের মনে কোনো কবিতা নেই, মগজে ঘাই মারছে না কোনো মালার্মে বা পল এলুয়ার। কিছুক্ষণ আগেই তাকে ডেকে পাঠিয়েছিলেন চেয়ারম্যান হেমজ্যোতি সিংহ রায়। তার ঝকঝকে চেম্বারে বসে প্রায় হুঙ্কারের ভঙ্গিতে বললেন, খুব তো বিজ্ঞাপনের কপিতে কবিত্ব ফলান, এবার কিছু তো অন্তত করুন যাতে প্যারাডাইসের স্বর্গ ভেঙে খান খান হয়ে যায়, নইলে লাইভ ইন্ডিয়ার আর অস্তিত্ব থাকবে না। যেভাবে টার্নওভার নেমে আসছে দ্রুত, তাতে আর কিছুদিন পর লালবাতি জ্বলবে কোম্পানিতে। সেই বাতি আপনাদের সবাইকে এক একটা করে ধরিয়ে দেওয়া হবে। বাড়িতে গিয়ে সপরিবারে সবাই মিলে তার চারপাশে বসে শোক সভা করবেন। চেয়ারম্যানের কথাগুলো প্রথমটা ঠিক মাথায় ঢোকেনি রৌনকের। তারপর একটু থিতু হতে বুঝতে পারল চেয়ারম্যান বলছেন এমন সব বিজ্ঞাপন কাগজে ছাপতে যাতে তাদের প্রতিযোগী কনসার্ন প্যারাডাইস প্রোডাক্টসের ক্ষতি হয়, তাদের সেল পড়ে যায়। প্যারাডাইসের সেল পড়ে গেলেই নিশ্চয়ই লাইভ ইন্ডিয়ার সেল বাড়বে। বিষয়টি উপলব্ধি করে মুখ লাল করে তার চেম্বারের থেকে বেরিয়ে এসেছে রৌনক। নিজের চেয়ারে থম হয়ে বসে সে ভাবতেই পারছে না তার এখন কি করা উচিত। মাত্র 6 বছর হলো এই কোম্পানিতে চাকরি পেয়েছে। তাদের কোম্পানির প্রোডাক্ট, তার গুণ, উপকারিতা ইত্যাদি সব বৈশিষ্ট্য বিজ্ঞাপনের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরাই তার কাজ। আজ ক বছর তারই মধ্যে লীন হয়ে আছে তার ভাবনার অভিনবত্ব সমেত। বিজ্ঞাপনের জগতে রৌনকের যখন প্রথম প্রবেশ, তখন তার মনের ভেতরটায় ভরেছিল এক প্রবল উচ্চাসা। সে তখন বিজ্ঞাপনের নতুন চমকে, নতুন উদ্ভাবনায় লাইভ ইন্ডিয়াকে খ্যাতির শিখরে পৌঁছে দিতে উৎসুক। নতুন নতুন আইডিয়া দিয়ে সে লেআউট তৈরি করাতে থাকে তাদের অ্যাড এজেন্সিকে দিয়ে। ছবির সঙ্গে চমকপ্রদ সব ক্যাপশন দেয়। তখন লাইভ ইন্ডিয়ার বিজ্ঞাপন দেখলে মনে হতো সাবানের ফ্লেভার ফুরফুর করে ভেসে আসছে খবরের কাগজের পাতা থেকে। দুধ সাদা বাবল ঘুরে বেড়াচ্ছে সাদা পৃষ্ঠা ছাপিয়ে ঘরের ভেতর। এভাবেই বাণিজ্যিক পৃথিবীতে এসে ছড়িয়ে দিতে শুরু করে
তার মনে রোমান্টিক সব ভাবনা। ইতিমধ্যে তার ভাবনার চমৎকারিত্বে কলমের কারুকাজে ভালো বিজ্ঞাপন তৈরি করে কোম্পানির ইমেজ অনেকখানি তুলে নিয়ে এসেছে সে। তার ভাবনার মধ্যে একটা পজিটিভ ব্যাপার আছে, একটু অন্যরকম ইমাজিনেশনও। কিন্তু চেয়ারম্যান হঠাৎ আর যা বললেন, পেনের সোনালি ক্যাপটা সে আরও একবার কামড়ে ধরল তাতে। গত 3 বছর ধরে কোম্পানির টার্নওভারে টান ধরার পর থেকেই এহেন ঝড়ঝাপটা চলছে ক্রমাগত। ততদিনই তার বিজ্ঞাপনের রমরমা ছিল যতদিন দ্য প্যারাডাইজ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড এমন হৈ হৈ করে বাজারে উঠে আসেনি। প্যারাডাইসের রোজবেরি হঠাৎ মার্কেট ধরে নিতেই টনক নড়েছিল লাইম ইন্ডিয়ার। রোজবেরির গোলাপ গন্ধ, তার সঙ্গে তার বিজ্ঞাপনের চমৎকারিত্ব তখন গুনগুন করে ঘুরছে মানুষের মুখে মুখে। সেই আলোচনার রেশ, তার সুবাস একদিন ধাক্কা মারল রৌনকের মনের গলিঘুচিতে। বিজ্ঞাপনের সাফল্য সেখানেই যখন তা ঝাঁকুনি দিতে পারে মানুষকে। বিজ্ঞাপন পড়ার বা দেখার অনেক পরেও যা গুঞ্জন তুলে ঘুরে বেড়ায় মানুষের মনের ভেতরে। তার মানে প্যারাডাইসের বিজ্ঞাপন প্রভাবিত করছে মানুষকে, সম্মোহিত। কিন্তু পরে বুঝল শুধু বিজ্ঞাপনই নয়, প্যারাডাইসের প্রোডাক্টও বেশ লোভনীয়। একদিন বাড়ি ফেরার পথে রৌনক নিজেই একটা রোজবেরি কিনে ফেলল আচমকা। 2-3 বার মোড়কের ওপর থেকে শুকলো তার গন্ধ। মনে মনে তারিফও করল, বাহ দারুণ তো। তারপর বাড়ি ফিরে ভালো করে সাবানটা মেখে উপর ঝুপুর স্নান করে ফেলল। না, সাবানটা সত্যিই অদ্ভুত, কি চমৎকার সেন্ট। বাথরুম থেকে বেরিয়ে স্ত্রী ঋতবৃতাকে বলল, দেখো তো ঋতু, এই সাবানটায় স্নান করলে কেমন লাগে। গোলাপের এহেন চমৎকার গন্ধ ইতিমধ্যে ঠোনা দিয়েছিল ঋতবৃতারও নাকে। সে মুখ আলো করে ছুটতে ছুটতে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। চোখ বড় বড় করে বলল, বেশ ফ্যান্টাস্টিক গন্ধ তো, তোমাদের কোম্পানি থেকে নতুন বেরোলো? হুম, আর একটা প্যারালাল কোম্পানি গজিয়েছে কলকাতায়, তাদেরই প্রোডাক্ট। তাই নাকি? তারাও তোমাদের ফ্রিতে সাবান দিচ্ছে? বেশ মজা তো। না হে খুকি, দোকান থেকে গাটের পয়সা খরচ করে কিনে আনলাম সাবানটার মাহাত্ম্য বুঝতে। বাজারে খুব ধরেছে এটা। রৌনক সাবান কোম্পানিতে চাকরি করার গত কবছরে কখনো দোকান থেকে সাবান কিনতে হয়নি ঋতবৃতাকে। তাদের কোম্পানি ফি মাসে 1 ডজন করে সাবান উপহার দেয় সব ম্যানেজারদের। বিয়ের পর ঋতবৃতা এত সাবান মেখেছে যে রৌনক ইয়ার্কি করে প্রায়ই বলে, তার বউ বিয়ের আগে উজ্জ্বল শ্যামবর্ণ ছিল, এখন লাইম ইন্ডিয়ার কল্যাণে বেশ ফর্সাই হয়ে গেছে বলা যায়। তবে ঝামেলাও হয়েছে একটা। আগে তার গায়ে একটা প্রেমিকা সুবাস ছিল। গত 1 বছর লেমন টাচ সাবান মেখে সে সুবাস উঠে গিয়ে এখন তার গায়ে ওতপ্রোত হয়ে লেগে থাকে গন্ধরাজ লেবুর গন্ধ। সেই অভিজ্ঞতাও অবশ্য কম রোমাঞ্চকর নয়। রাতে বিছানায় ঋতবৃতার পাশে ঘুমোতে গেলে এহেন গন্ধরাজের গন্ধে সে আজকাল প্রায়শই নস্টালজিক হয়ে পড়ছে। রৌনক যে গায়ে পড়াশোনা করেছে ছোটবেলায়, সেখানে গরমের দিনে মর্নিং স্কুল হতো। স্কুলে যাওয়ার আগে তারা ভাই বোনেরা ভোরে লাইন দিয়ে বসে পান্তা ভাতের সঙ্গে গন্ধরাজ লেবু আর নুন মেখে জারিয়ে খেত। সে এক চমৎকার ব্রেকফাস্ট। কিন্তু গত 12-14 বছর কলকাতায় বাস করার পর এখন সে ভাবতেই পারে না কিভাবে পান্তা ভাত খেত তখন। ঋতবৃতাকে সে কথা বলতে গেলে সে হেসে গড়িয়ে পড়ে। রৌনক পয়সা দিয়ে রোজবেরি সাবান কিনে এনেছে শুনে মোটেই খুশি হলো না ঋতবৃতা। কিন্তু সাবানের গন্ধটা তখনও লেগে আছে তার নাকের লতিতে। বলল, কেন তোমাদের কোম্পানি এরকম গোলাপের গন্ধ ফেলা সাবান তৈরি করতে পারে না? রৌনক হাসল, সেটাই তো সমস্যা, আমাদের প্রোডাকশন ম্যানেজার কোনো থই খুঁজে পাচ্ছে না। রাহুল রায়কে তো আমাদের চেয়ারম্যান গত সপ্তাহে খুব কড়কে দিয়েছেন। তা সেই শুরু। তারপর গত 3 বছর প্যারাডাইজ প্রোডাক্টস হুহু করে উঠে গিয়েছে অনেক দূর। রোজবেরির পর ড্রিম বাথ এমন চমৎকার নীলছে যে বাথরুমের ভেতরে আলো জ্বালিয়ে রাখলে মনে হয় সত্যি একটা গাঢ় নীল স্বপ্নের ভেতরে ডুবে আছে। ঋতবৃতা ড্রিম বাথ মেখে বলেছিল, ধুর তোমাদের কোম্পানির ওই ছাই বিউটি বাথ, ফেলে দাও ওগুলো, ড্রিম বাথের তুলনা হয় না। সত্যি কয়েক মাস পর বিউটি বাথের প্রোডাকশন বন্ধ করে দিতে হয়েছিল লাইম ইন্ডিয়াকে।
লাইম ইন্ডিয়া চেয়ারম্যান হেমজ্যোতি সিংহ রায় সে সময় ডেকে পাঠিয়েছিলেন প্রোডাকশন ম্যানেজারকে। চোখ গরম করে বলেছিলেন, কি ব্যাপার, আপনি তো কানাডা না মেক্সিকো কোথা থেকে যেন ঘুরে এসেছেন, তা সেখান থেকে কি কিছুই শিখে আসেননি? সেই তখন থেকেই বেশ নার্ভাস টেন্স হয়ে আছেন রাহুল রায়। তাদের কোম্পানির চেয়ারম্যান বলতে গেলে একটা ছোটোখাটো নাদেশ নুদুস রয়্যাল বেঙ্গল। হাইট বড়জোর 5 ফুট, চোখে হাই পাওয়ারের চশমা, মুখে একজোড়া পুরুষ্ট গোঁফ খণ্ডত্বয়ের মতো পাকিয়ে নেমে এসেছে ঠোঁটের দুপাশে। চশমার ভেতর দিয়ে দু চোখে আগুন ঝরাচ্ছেন সর্বক্ষণ। ছোট্টখাট্ট মানুষ, অথচ মুখ দিয়ে অনর্গল তুবড়ি। এমন চেয়ারম্যানের মুখোমুখি হওয়া মানে অনবরত ছ্যাকছ্যাক করে ছ্যাঁকা লাগে গায়ে। তার বিষ দৃষ্টিতে পড়লে হেড অফিসের দুধে বড়বাবুকেও ট্রান্সফার হয়ে চলে যেতে হয় ভোপাল এরিয়ার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে। শেষ বয়সী ভদ্রলোকের কী ভোগান্তি! দাবার ঘুটির মতো তিনি বালিগঞ্জের রিপ্রেজেন্টেটিভকে তুলে বসিয়ে দেন ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরের লোককে পট করে তুলে আনেন ভবানীপুরে। দিল্লির সেলস ম্যানেজারকে রাজভাত খাওয়ায়। একবার হেড অফিসের এক অ্যাসিস্ট্যান্টের ওপর রুষ্ট হয়ে তাকে বদলি করে পাঠালেন ভুবনেশ্বরে। সে আবার নেতা, ইউনিয়নের ট্রেজারার। ইউনিয়ন থেকে দল বেঁধে প্রতিবাদ জানাতে গেলে চেয়ারম্যান চোখ লাল করে বলেছিলেন, যাবেন না মানে দরকার হলে 7 তলা থেকে নিচে ফেলে দেওয়া হবে। এমন দাপুটে চেয়ারম্যানের ভয়ে গোটা কোম্পানি থরথর করে কাঁপে। সেলস ম্যানেজার অনঙ্গ চক্রবর্তী একদিন রৌনকের ঘরে ঢুকে বলেছিলেন, আচ্ছা ওইটুকু শরীরে অত তেজ থাকে কি করে বলুন তো? রৌনক এদিকে ওদিকে তাকিয়ে বলেছিল, হে তো অ্যাটম বোম নয়, রীতিমতো হাইড্রোজেন বোম। ওর জিনের ভেতর নিশ্চয়ই প্রচুর ইলেকট্রন প্রোটন আছে, আর তা বোধ হয় ইদানিংকালের RDX-এর চেয়েও অনেক বেশি বিস্ফোরক। এই হেমজ্যোতি সিংহ রায়ের হুকুমনামা পেয়ে যখন এক গলা জলে ডুবে হাঁসফাঁস করছে তার কোম্পানির অ্যাডভার্টাইজিং ম্যানেজার রৌনক মুখার্জি, ঠিক সেই সময় তার ঘরে এসে ঢুকলেন রাহুল রায়। রাহুল রায়ের বয়স রৌনকের চেয়ে কিছু বেশি, বোধহয় 35-36-এর কাছাকাছি। মাঝে মাঝে গড়ন, হাইট 5-7-এর মতো। সামনে চেয়ারে বসে বললেন, চেয়ারম্যান কিছু বললেন নাকি মিস্টার মুখার্জি? রৌনক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, প্যারাডাইসের স্বর্গ ভেঙে খান খান করতে বলেছেন। রাহুল তৎক্ষণাৎ নড়ে চড়ে বসে বললেন, এক্স্যাক্টলি, আমিও তাই ভাবছিলাম। ব্যাপারটা নিয়ে একটু ভাবুন তো আপনি। কিছু একটা করতেই হবে আপনাকে। এটাই কোম্পানির শেষ সুযোগ। একটা সরু সুতোর ওপর দাঁড়িয়ে আছে এই কোম্পানির ভাগ্য, আর তা রক্ষা করার ভার আপনারই হাতে। থিঙ্ক ওভার ইট। রৌনক ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে রাহুলের দিকে। তাদের চেয়ারম্যান গত 2-3 বছর ধরেই প্রোডাকশন ম্যানেজার রাহুল রায়কে প্রায় ত্রিফলা বর্ষার নিচে রেখে দিয়েছেন। প্রোডাকশনে কিছু নতুনত্ব কিংবা চমৎকারিত্ব না দেখাতে পারলে তার বোধহয় আর নিস্তার নেই। এহেন বিপর্যয়ের দিনে প্যারাডাইস প্রোডাক্টসের চেয়ারম্যান কাম MD সায়ন চৌধুরীর পরিবারে হঠাৎ একটি অঘটন ঘটে যেতে ভারী উত্তেজিত হয়ে পড়েছেন রাহুল রায়। রৌনককে হঠাৎই বললেন, দিস ইজ হাই টাইম মিস্টার মুখার্জি, ক্র্যাশ দেম, ক্র্যাশ। রাহুল রায়ের কথাগুলো প্রায় চেয়ারম্যানের কথারই প্রতিধ্বনি। হয়তো রাহুল রায়ই ভাবনাটা ঢুকিয়ে দিয়েছেন চেয়ারম্যানের মাথায়। এখন নিজে এসে রৌনককে তাতাচ্ছে, ক্র্যাশ। প্রতিযোগী কোনো কনসার্নকে কি করে ভেঙে গুড়িয়ে দেবে, তাকে সত্যিই গুড়িয়ে দেওয়া উচিত কিনা, এসব ভাবনায় ক্রমশ নিজের ভেতরে তালগোল পাকিয়ে যেতে থাকে রৌনক। লাইম ইন্ডিয়ার কর্তৃপক্ষ এতদিন তার উৎপন্ন দ্রব্য দিয়ে যে কাজ করতে পারেনি, এখন প্যারাডাইস প্রোডাক্টসের বিপর্যয়ের দিনে এক ক্ষতিকারক বিজ্ঞাপন দিয়ে তাই করতে চাইছে। রাহুল রায়ের মুখের দিকে ঝাপসা চোখে তাকিয়ে রৌনকের মনে হলো তার মাথা ঘুরছে, শরীর ঝিমঝিম করছে। সে এতকাল বিজ্ঞাপনের কপি লেখা নিয়ে কত রকম চিন্তাভাবনা করেছে, কত কবিত্ব, কিভাবে আরও আকর্ষণীয় করে তোলা যায় তাদের লাইম ইন্ডিয়ার প্রোডাক্ট, কিভাবে আরও গ্রহণীয় করে তোলা যায় তাদের বিউটি বাথ কিংবা রেড রিবন অথবা ব্লু জুয়েল। সেসব নানা ভাবনার আবর্তে ব্যস্ত থাকে সারাদিন। বোধহয় রাতে স্বপ্নের ভেতরও কাজ করে চলে তার মগজ। বলা বাহুল্য, তারই বিজ্ঞাপনের জোরে কোম্পানি গত 6-7 বছরে তাদের প্রোডাক্টের একটা উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করতে পেরেছে। কিন্তু ভাবমূর্তি শুধু বাড়ালেই তো প্রোডাক্ট বিক্রি হবে না,
তার সঙ্গে প্রোডাক্টের কোয়ালিটিও ভালো হওয়া দরকার। প্যারাডাইসের ড্রিম বাথের পাশে লাইম ইন্ডিয়ার বিউটি বাথ, রোজবেরির পাশে তাদের লেমন টাচ কিংবা রেড রিবন দাঁড়াতেই পারছে না মার্কেটে। রৌনক কি করবে? এদিকে রাহুল রায় চোখ মুখ লাল করে বলছেন, ক্র্যাশ দেম, ক্র্যাশ। আর সেই ক্র্যাশ করার দায়িত্ব এসে পড়ল কিনা রৌনকের ওপর। ব্যাপারটা সত্যিই অনৈতিক। বিজ্ঞাপনের এথিক্সে এভাবে কোনো প্রতিযোগী কনসার্নকে আক্রমণ করার অধিকার দেয় না। তুমি তোমার নিজের প্রোডাক্টকে যত খুশি ভালো বলো, ভালোর মগ ডালে তুলে দাও, বলো যে এমন জিনিস সারা পৃথিবীতে আর কেউ ম্যানুফ্যাকচার করতে পারেনি, কিন্তু অন্য সংস্থার প্রোডাক্টকে খারাপ বলার অধিকার তোমার নেই। তাদের আক্রমণ করে কোনো বিজ্ঞাপন দেওয়া তোমার নীতিবিরুদ্ধ। সমস্ত ভাবনাটা নিজের মনে ঢালাউপুর করতে করতে দারুণ বিধ্বস্ত হয়ে যেতে লাগলো রৌনক। আশ্চর্য, স্বয়ং চেয়ারম্যানও তাই চাইছেন। ক্রুদ্ধ চেয়ারম্যান চোখ মুখ গরম করে হুকুম দিয়েছেন রৌনককে, ডু ইট ইমিডিয়েটলি। লাইম ইন্ডিয়ার চেয়ারম্যানের হুকুম তামিল না করা যে কি ভয়াবহ ব্যাপার তা রৌনক হাড়ে হাড়ে জানে। কদিন আগে খোদ ম্যানেজিং ডিরেক্টরকেই ইউনিয়নের ছেলেরা ঘেরাও করেছিল। বেশ কিছু খারাপ খারাপ কথাও তারা প্রয়োগ করেছে এমডির ওপর। তার দু চারটে শব্দ কানে শুনলেও চরিত্র খারাপ হয়ে যায়। এমডি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনই নিতে পারেননি, কারণ অফিসে অন্যান্যরা বলাবলি করেছে ঘেরাওয়ের পেছনে স্বয়ং চেয়ারম্যানের মদত ছিল। ইদানিং চেয়ারম্যানের সঙ্গে এমডির ঠিক বনিবনা হচ্ছে না, সম্ভবত তারই জের। এখন তার পেনের সোনালি ক্যাপে কামড় দিতে দিতে রৌনকের মনে হচ্ছে সে কোম্পানির হালচালের সঙ্গে ঠিক খাপ খাওয়াতে পারছে না নিজেকে। বলা যায় মিসফিট। দিনকাল যা পড়েছে তাতে বেশ ধুরন্ধর টাইপের না হলে বেঁচে পড়তে থাকাই মুশকিল। এহেন কোম্পানি যা এই মুহূর্তে সিঙ্কিং শিপ, তাতে কাজ করা আরও সংকটের। আসলে রৌনক নিতান্তই এক আটপৌড়ে বাঙালি ঘরের সন্তান। বরাবরই সে এমনই রোমান্টিক স্বভাবের। বিয়ের আগে ঋতুপ্রীতাকে নিয়ে বেশ কয়েকটা কবিতাও লিখে ফেলেছিল। পড়ে খুব হেসেছিল ঋতু। প্রেম পর্বে সব ছেলেই এমন মেয়েদের হরিণের মতো চোখ, কালো মেঘের মতো চুল দেখে থাকে, কিন্তু বিয়ের পর ভালোবাসি শব্দটা পর্যন্ত বলতে ভুলে যায়। তখন কেবল রাগারাগি হিটিমিটি। রৌনকের সারা চোখে তখন উমসুম হয়েছিল স্বপ্ন। দেখো, আমিও ফরাসি কবি লুই আরাগঁর মতো বিয়ের পরও তোমাকে নিয়ে কবিতা লিখে যাব। এমন মিষ্টি মিষ্টি মেয়েকে সারাক্ষণ চোখের সামনে দেখলে কলমের ডগায় এমনিই কবিতা আসবে। বিয়ের এতদিন পরেও ঋতুপ্রীতা তেমনই মিষ্টি, তেমনই সুন্দরী রয়ে গেছে। গত 3 বছরে তার সঙ্গে রৌনকের কবার খিটিমিটি হয়েছে তা সে হাতে গুনে বলতে পারে। আসলে ঋতুপ্রীতার শরীরে যেন রাগ বলতে নেই। সব ব্যাপারেই তার যেন অদ্ভুত এক বিস্ময়, অপার কৌতূহল, পরম প্রশান্তি। ঋতুপ্রীতার দরকারি কোনো জিনিস পরপর 2-3 দিন রৌনক ভুলে গেলেও আনতে ঋতুপ্রীতা রাগ করে না। বলে, দাঁড়াও, কাল অফিস যাওয়ার সময় তোমার পিঠে একটা কাগজ ছেটে দেব, তাতে রিমাইন্ডার থাকবে। এমনকি রৌনক যদি কোনো কারণে রেগে ওঠে তাতেও ঋতুপ্রীতা মিটমিট করে হাসে, বলে, বাহ, বেশ পার্সোনালিটি আছে তো তোমার। পুরুষ মানুষ একটু আধটু না রাখলে কি মানায়? শুধু লুই আরাগ আর হয়ে ওঠা হয়নি রৌনকের। চাকরির চাপে কবিতা লেখার ব্যাপারটা সে এখন প্রায় ভুলেই গেছে। আপাতত তার যতটুকু কবিত্ব তা সব তার কোম্পানির বিজ্ঞাপনের কপিতে। কিন্তু নিজের আদর্শ ধ্যান ধারণা অনুযায়ী কাজ করতে চাইলেই কি কাজ করা যায়? দুটো বুলডোজারের মতো দুদিক দিয়ে এখন তাকে চেপে ধরেছে দুজন। একদিকে চেয়ারম্যান হেমজ্যোতি সিংহ রায়, অন্যদিকে প্রোডাকশন ম্যানেজার রাহুল রায়। এখন তার আসনে চেয়ারে বসা সেই রাহুল রায় ঝুঁকে পড়ে হঠাৎ ফিসফিস করে বললেন, এক রিপোর্টারের সঙ্গে একটু আধটু জানাশোনা ছিল, ব্যাস তাকে কঙ্কারায়ের ব্যাপারটা খাইয়ে দিলাম। সেদিন এক সেমিনারে দেখি কঙ্কারায় একেবারে পরীর মতো সেজে এসেছে। যেমনি তার মারকাটারি ফিগার, তেমনই দুর্দান্ত মুখের প্রোফাইল, দেখলে মাথা ঘুরে যায়। দেখে কি একেবারে ফেভিকলের মতো সেটে আছে তার ডিএম সায়ন চৌধুরীর গায়ে গায়ে, আর কি হ্যাঁ করে হাসছে। দিলাম ঝুলিয়ে। তারপর একটু থেমে আবার ফিসফিস করলেন, সাংবাদিকরা এখন খবরের জন্য হা করে মুখিয়ে আছে, আপনিও খাইয়ে দিন না একটা গসিপ। ওদের মধুমন্তী, ওই যে অ্যাডভার্টাইজিং ম্যানেজার,
খুবসুরত চেহারা, আপনাকে তো কবছর ধরে খুব নাকানি জোবানি খাওয়াচ্ছে। আপনার এত বিজ্ঞাপনের ভালো হাত, কিন্তু এই মধুমন্তী শুধু সুন্দরী মহিলা বলে কাগজের লোকগুলোকে হাত করেছে। আর কি খারাপ লেআউটের বিজ্ঞাপন, কি ভালো জায়গায় প্লেস করে নাম কিনছে বলুন। ডিভোর্সই তো, ওর সঙ্গেও সায়ন চৌধুরীর খুব হবনবিং। কিছু কিছু তো আমিও জানি, দিন না ফাঁস করে সব। সায়নকে ব্লু ওয়ান্ডারের গেটে সেই যে ট্যাক্সিতে পৌঁছে দিয়েছিল, তারপর তার আর কোনো খোঁজই নেয়নি গার্গী। নেবেও না এমনই ভেবেছিল। তবু 2-4 দিন কেটে যাওয়ার পর কি এক অনিবার্য তাড়নায় মনে হলো একবার টেলিফোন করে খবর নেওয়া উচিত। কিন্তু বেশ কয়েকবার ডায়াল ঘুরিয়ে দেখে বাড়ির টেলিফোনটা পুরোপুরি ডেড। যেন ঐন্দ্রিলাবিহীন ফ্ল্যাটে সেও স্থান, শোকও বিহুবল। কিছু দোনামোনা করে অগত্যা রিং করলো সায়নের অফিসে। পরপর 2 দিনই অবশ্য সায়নের অফিস থেকে একই জবাব পেল, সরি, হি ইজ নট অ্যাভেলেবল টুডে। নট অ্যাভেলেবল? গার্গী বুঝিবা একটু চিন্তায় পড়ল। দ্বিতীয় দিন পিড়াপিড়ি করেও এছাড়া অতিরিক্ত কোনো বাক্য আদায় করতে পারল না তার অফিস থেকে। যেন এর বেশি কিছু উচ্চারণ করাও তাদের নিষেধ। টেলিফোনের ওপাশ থেকে ভেসে আসছিল এক নারীর কণ্ঠ, শেষর মৃদু সুরেলা, অথচ বেশ ব্যক্তিত্বপূর্ণ। নিশ্চয়ই সায়নের রিক্রুট করা তার নতুন এমপি। কি যেন নাম মেয়েটার? হ্যাঁ, কঙ্কাই। গার্গী এ মেয়েটাকে দেখেনি কখনো, কিন্তু শুনেছে অপূর্ব সুন্দরী, খুবই স্মার্ট, আর ইংরাজিতে তুখোড় কথা বলে। বছর 2 আগে সায়নের এসপ্ল্যানেডের ইস্টের অফিসে খুব যাতায়াত ছিল গার্গীর। তখন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে কেউ ছিল না, বোধহয় দরকারও হতো না। বছরখানেক হলো তার কাজের চাপ এত বেড়ে গেছে এত চিঠি চাপাটি, ফোনাফোনি, যে তার একজন পিএ না হলে নাকি আজকাল আর চলছিল না। তাই এই কঙ্কা রায়। কঙ্কা সম্পর্কে টুকটাক আরও কিছু তথ্য এর আগে কানে এসেছে গার্গীর, কিন্তু যাচাই করার সুযোগ ঘটেনি। ঘটবেই বা কী করে? ঐন্দ্রিলার সঙ্গে সায়নের বিয়ের পর তার অফিসে যাওয়ার আর প্রয়োজনই হয়নি গার্গীর। কিছু দরকার পড়লেই তো হুটহাট গিয়ে পড়তো তাদের ফ্ল্যাটে। সেখানেই জমাটি খুশিয়াল আড্ডার আসর বসাতো 3 জনে। তাতে সায়নের সুন্দরী পিয়ের মুখোমুখি কোনোদিন হতে হয়নি বলে তার ভেতরে যে আফসোস ছিল না তা নয়, তবে কৌতূহল দেখায়নি কখনো। তবে অন্য একটা আফসোস ছিল, কখন যে সায়ন হঠাৎ অফিসে একজন পিএ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ফেলল তা সে জানতেও পারেনি সে সময়। পরে একদিন হাসতে হাসতে বলেছিল, ইস, কখন বিজ্ঞাপন দিলেন কাগজে, দেখতেই তো পাইনি, তাহলে আমিও একটা অ্যাপ্লাই করতাম। সায়ন হেসে উড়িয়ে দিয়েছিল তার কথা, দূর, তুমি পিএ হবে কি? কেন? গার্গী কৃত্রিম বিস্ময়ে বলেছিল, আমি যথেষ্ট সুন্দরী নই বলে? শুনেছি আপনার পিএ নাকি একেবারে আগুনের শিখা। আগুনের শিখা শব্দবন্ধটিকে এড়িয়ে গিয়ে সায়নের জবাব ছিল, পিএর চাকরির যোগ্যতা আর তুমি ওভার কোয়ালিফাইড। যদি চাও তো আমার কোম্পানিতে তোমাকে ম্যানেজিং ডিরেক্টর করে দিতে পারি। আমি একই সঙ্গে চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টরের কাজ আর সামলাতে পারছি না। গার্গী চোখ কপালে তুলে বলেছিল, ও বাবা, একেবারে খোদ এমডি? না বাবা, ও চাকরিতে আমার দরকার নেই। সায়নের গার্গীর এহেন কথোপকথনের ফাঁকে ফুলে ফুলে হাসত ঐন্দ্রিলা। উফ, তোমরা পারো বটে। কঙ্কা রায়কে দেখেনি গার্গী, কিন্তু ফোনে তার সংযত গম্ভীর কণ্ঠস্বর শুনে মনে হলো বেশ পার্সোনালিটি আছে মেয়েটার। আজই সংবাদপত্রে কঙ্কা রায় সম্পর্কে কিছু টিপস দিয়েছে বক্স করে। কঙ্কা রায় শুধু সুন্দরীই নয়, তার সঙ্গে সায়ন চৌধুরীর বেশ হবনবিং ছিল, সে কথা জানিয়ে দিয়েছে বেশ ইঙ্গিতপূর্ণভাবে। কোনো একটা বড়সড় সেমিনারে সায়ন চৌধুরী এসেছিলেন বক্তৃতা করতে। সেদিন নাকি তার সঙ্গে আঠার মতো সেটেছিলেন কঙ্কা রায়। বিদ্যুতের ঝিলিকের মতো এই যুবতীর সঙ্গে খুব হাসি ঠাট্টাও করতে দেখা গেছে সায়নকে। গার্গী সেসব খবর পড়তে পড়তে বিড়বিড় করছে নিজের মনে। কি অদ্ভুত এই খবরের কাগজওয়ালারা! একজন পুরুষ আর একজন নারী নিজেদের মধ্যে কথাবার্তা বললেই তারা মনে করবে তাদের মধ্যে অ্যাফেয়ার আছে। আশ্চর্য এই যে দুজন পুরুষ কিংবা দুজন নারীর মধ্যে অবাধ হাসি ঠাট্টা চলতে পারে, কিন্তু একজন পুরুষ আর একজন নারীর মধ্যে নৈব চ।
তার উপর এমডি যদি সুন্দরী পিয়ের সঙ্গে একটু খোশ গল্প করেন তাহলে তো কথাই নেই। আরে বাবা, এমডি তার ঠাস বুনন কাজকর্মের ফাঁকে পিয়ের সঙ্গে যদি একটু আধটু যোগ করে রিল্যাক্সড মুডে থাকে তা নিয়েও তোরা স্টোরি বানাবি? সরি, হি ইজ নট অ্যাভেলেবল টুডে। শুনে ফুরুতে কোচ পড়ল গার্গীর। বাড়ি ফিরেছে বেশ কয়েকদিন হয়ে গেল, অথচ সায়ন আজ পর্যন্ত অফিসে আসছে না, কাজকর্ম করছে না, ফিরে আসছে না তার স্বাভাবিক জীবনযাত্রায়। এটা ভেবে গার্গীর খুব অস্বস্তি হচ্ছিল, সঙ্গে দুর্ভাবনাও। সায়ন কি বাড়িতেই আছে নাকি অন্য কোথাও? বাড়িতে থাকলে তার শুনশান ফ্ল্যাটে একা কি করছে, কীভাবে কাটাচ্ছে সেই প্রেতপুরীতে, কেমন আছে, এইসব সাত পাঁচ ভেবে ভীষণ উদ্বিগ্ন বোধ করতে থাকে। সেদিন বাড়ির ভেতর পর্যন্ত না পৌঁছে দিয়ে নিতান্ত নিষ্ঠুরের মতো তাকে ছেড়ে দিয়ে এসেছিল বাড়ির গেটে, এ কথা ভেবে অনুশোচনায় মরে যাচ্ছিল সে। সমস্ত পৃথিবী যখন সায়নকেই সম্ভাব্য খুনি হিসেবে চিহ্নিত করে উপভোগ করছে এক অদ্ভুত আরাম, তখন কি জানি কেন গার্গী সে কথা কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছে না। রিসিভার নামিয়ে রেখে সে অনেকবার যাই গিয়ে দেখে আসি কি করছে, না থাক, যাই না, ইত্যাদি নানান ভাবনায় আন্দোলিত হয়ে শেষ পর্যন্ত বেরিয়েই পড়ল তার জুবলি পার্কের আস্তানা থেকে। দুটো বাস পাড়ি দিয়ে একসময় পায়ে পায়ে গিয়ে হাজির হলো আপাতত কলকাতার তাবৎ মানুষের কৌতূহলের লক্ষ্যবস্তু ব্লু ওয়ান্ডারের গেটে। দুপাশে যথারীতি পুলিশ দণ্ডায়মান। তাকে দেখে তারা পরস্পর চোখাচোখি করল, কিছু ইঙ্গিত, কিন্তু গার্গী ভ্রুক্ষেপ করল না। তার চেহারা নজরে পড়তে ছুটে এসে গেটের দরজা হাট করে খুলে দিল এ বাড়ির মোহন নামের ভৃত্যকাম দারোয়ানটি। এর আগে এ বাড়িতে যতবার এসেছে গার্গীকে ঠিক এভাবেই দরজা খুলে দিয়েছে মোহন। প্রতিবারের মতো এবারও কোনো শব্দ করল না মুখে। চেনা মানুষ হলে অবশ্য তার শব্দ না করাই নিয়ম। অবলীলায় গেট পেরিয়ে গার্গী হনহন করে এগিয়ে গেল সিঁড়ির দিকে। সিঁড়িটা প্রথম কয়েক ধাপ উঠে যাওয়ার পর দুদিকে ভাগ হয়ে গিয়েছে। দ্বিতীয় ধাপের সিঁড়ি বেয়ে বাঁদিকে উঠলে সায়নদের ফ্ল্যাট, আর ডান দিকে উঠলে চন্দ্রাদেবী হিমন্দের। এটুকু ছাড়া দুই ফ্ল্যাটের মধ্যে আর কোনো যোগসূত্র নেই। সায়নের বাবা নাকি এমনভাবেই ডিজাইন করিয়েছিলেন তার বাড়িটা যাতে দুই ছেলে দুই স্বয়ংসম্পূর্ণ ফ্ল্যাটের বাসিন্দা হতে পারে। এও নাকি বলেছিলেন বৃদ্ধ বয়সে তিনি থাকবেন সায়নদের সংসারে, চন্দ্রাদেবী থাকবেন হিমনের কাছে। কেন এমনটা বলেছিলেন তা নিয়ে কুলোকেরা অবশ্য কুকথা বলে। যাই হোক, সংসারের শেষটুকু আর নিশীথ চৌধুরীর কপালে দেখা হয়ে ওঠেনি, যেহেতু ছেলেদের বিয়ের অনেক আগেই তাকে চলে যেতে হয়েছিল অন্য লোকের ডাকে। সিঁড়ি দিয়ে উঠে বাদিকে বেঁকে দোতলায় পৌঁছে কলিং বেলে আঙুল ছোয়ালো গার্গী। দু তিনবার ভেতরে টুংটাং নানা শব্দ হওয়ার পরও যখন দরজা খুলতে কেউ এগিয়ে এলো না, গার্গী অবাক হলো। গাঢ় হলো তার দুই ভুরুর কোচ। কি করব ভাবতে ভাবতেই হঠাৎ সুইং ডোর ঠেলতেই চট করে খুলে গেল দরজাটা। নিতান্ত বিস্মিত হয়ে ঘরের ভেতরে ঢুকে পড়তেই তার শরীর জুড়ে প্রবল এক অস্বস্তি। কদিন আগেও সে এই ঘরে ঢোকা মাত্রই হৈ হৈ করে ছুটে আসতো ঐন্দ্রিলা। আরে মিতুন, আয় আয়, তোকে কতদিন দেখিনি। এবার আর সেরকম কেউ বলল না, বরং লিভিং রুমে ঢুকে দেখল এক বিচিত্র দৃশ্য। সায়ন বসে আছে সোফায়, গা এলিয়ে, চুল উস্কো খুস্কো, কতদিন স্নান ঘরে যায়নি কে জানে। মুখে কালো ছোপ ধরা দাড়ি, কাস্টডি থেকে বেরোবার পরও কামানো হয়নি। পরনে আধ নোংরা পাঞ্জাবি পাতলুন। তার সামনে সেন্টার টেবিলে দু চারটে সিগারেটের খালি প্যাকেট, মেঝেতেও তিন চারটে। অ্যাশট্রেতে উপচে পড়ছে আধপোড়া সিগারেটের টুকরো, ছাই। একপাশে খালি একটা রামের বোতল, খালি গেলাসও। পার্টিতে কিংবা আউটিংয়ে না গেলে সায়ন ড্রিঙ্ক করে না এমনই জানতো গার্গী। অথচ এখন তার চেহারা, সেন্টার টেবিলের দশা, মদের বোতল, ঘরের পরিবেশ সব দেখে আতকে উঠল। সায়নের চোখে তখনও এক অস্পষ্ট ধূসর চাহনি। গার্গীর দিকে তাকিয়ে আছে বটে, কিন্তু সে দৃষ্টি যেন বহু যুগের ওপার থেকে। কিছুক্ষণ তার দিকে অদ্ভুত আশ্চর্য চোখে তাকিয়ে রইল গার্গী। তার কাছে এ এক বিরল অভিজ্ঞতা। গত কয়েক বছরে যে সায়নকে সে তিল তিল করে চিনেছে, সে সায়ন আর এই সায়ন যেন এক নয়। এই সায়নকে সে চেনে না,
আর সায়নও যেন চিনতে পারছে না তাকে। অনেকক্ষণ এমন অচেনার মতো তাকিয়ে থাকতে থাকতে গার্গী হঠাৎ ডেকে উঠল, সায়নদা। ডাকতেই মনে হলো সায়নের দু চোখের কোণ দুটো চিকচিক করছে। সে দৃশ্যে গার্গীরও দু চোখ ভরে জল আসতে চাইল, কিন্তু তক্ষুনি চোখ ফিরিয়ে নিল সে। প্রাণপণে চেষ্টা করতে লাগলো যাতে তার চোখেও দুর্বলতা প্রকাশ না হয়ে পড়ে। তবু এই কদিনে তার জমে থাকা অশ্রুর ঢল আছাড়ি পিছাড়ি করছে ভেতরে। কান্না সামলে নিয়ে কোনো ক্রমে বলতে পারল, ছি সায়নদা, এভাবে কেউ নোংরা হয়ে থাকে? পর মুহূর্তে সে আলমারি খুলে বার করলো সায়নের কটা ইস্ত্রি করা পাঞ্জাবি পাজামা। দ্রুত তার দিকে ছুঁড়ে দিয়ে বলল, নিন, শেভ হয়ে এসে স্নান করে জামাকাপড় বদলে নিন, কুইক। তারপর সেন্টার টেবিলের ওপর পড়ে থাকা যাবতীয় আবর্জনা একটা একটা করে তুলে নিয়ে সরিয়ে রাখলো ঘরের কোণে। অ্যাশট্রে খালি করে আবার সেটা রেখে দিল যথাস্থানে। মেঝের ধুলো পরিষ্কার করে ফেললো এক নিমিষে। পাশের ঘরে গিয়ে দেখল ডাইনিং টেবিলে অর্ধেক খাওয়া ভাত তরকারির রাশ। সায়নকে খাবার পাঠাচ্ছে কেউ, হয়তো তার মা, কিংবা হয়তো মোহন এনে দিচ্ছে বাইরের হোটেল থেকে। কিন্তু সে ভাত তার মুখে রুচছে না। তার মানে এই কদিন প্রায় অভুক্তই হয়ে আছে সায়নদা। ডাইনিং টেবিলের এঁটো পরিষ্কার করে এই ঘরটাও মুহূর্তে পরিষ্কার করে তুলল গার্গী। তারপর বেডরুম। কয়েক মিনিটের মধ্যে এতদিনকার অবহেলায় পড়ে থাকা সংসারটা আবার গুছিয়ে ফেলল ম্যাজিকের মতো। কেন করছে তা সে জানে না, যেন ঐন্দ্রিলার ফেলে যাওয়া সংসারটা গুছিয়ে রাখার দায় তারই। না হলে ঐন্দ্রিলা যেন বলবে, কি রে মিতুন, তুই থাকতেও তো সায়নদা ওভাবে নোংরার মধ্যে বাস করবে? সায়ন তখনও চুপচাপ বসে আছে নিথর ভাবলেশহীন হয়ে, হয়তো বিস্মিত হয়ে গার্গীর এই অস্বাভাবিক কাণ্ড কারখানা দেখছে। গার্গী তো এ বাড়ির অতিথি হয়েই ছিল এতটা কাল। সে আসতো, জাকিয়ে বসে হৈ হৈ করত, কিংবা কফি চায়ের কাপে চুমুক দিতে দিতে ঝড় তুলত কোনো আনকোড়া আলোচনায়। তারপর আবার টাটা করে ফিরে যেত তার নিজের আস্তানায়। আর আজ হঠাৎই গার্গী চলে গেল ঐন্দ্রিলার ফেলে যাওয়া কিচেনে। খুঁজে বার করলো কফির পাত্র। তারপর গ্যাস জ্বালিয়ে কয়েক মুহূর্তে বানিয়ে ফেললো 2 কাপ গরম কফি। প্লেটে সাজিয়ে নিয়ে এসে দুম করে রাখলো সেন্টার টেবিলে। নিন তো, কফি খান, তারপর দ্রুত তৈরি হয়ে নিন, একটু বেরোবো। কোথায় শব্দটা সায়নের গলা থেকে না ফুটে বেরোলেও তার সম্মতি পাওয়া চাউনি ছড়িয়ে পড়ল গার্গীর চোখে মুখে। সে কথার উত্তর না দিয়ে গার্গী আবারও বলল, নিন, খেয়ে নিন, বলে তার হাতে ধরিয়ে দিল কফির কাপ। তারপর বাকি কাপ প্লেটটি নিজের হাতে তুলে নিয়ে বেশ আয়েশ করে চুমুক দিয়ে বলে উঠল, বাহ, ফার্স্ট ক্লাস। মনে মনে হেসেও ফেলল সঙ্গে সঙ্গে। সে নিজে তৈরি করা কফি কিনা তারিফ করছে মহানন্দে। কিন্তু এতক্ষণে দেখল সায়নও কফির কাপে ঠোঁট ছোঁয়াচ্ছে, অথচ আশ্চর্য তার 2 চোখ ভরে জল। গার্গীর চোখ আবারও উপচিয়ে আসছে, কিন্তু তা দমন করে বলল, আপনার গাড়িতে তেল আছে? একটু বেরোবো। সায়ন বুঝতে পারছে না গার্গী কি করতে চায়, কোথায় বা যেতে চায়। হঠাৎ গরম কফিতে তার শরীরের জড়তা ভেঙে উষ্ণ হয়ে উঠেছে দ্রুত। 2 চোখের অশ্রুর ভেতরেও উথলে উঠল তার বিস্ময়। কোথায়? আগে স্নান করে রেডি হয়ে নিন তো, তারপর জানতে পারবেন। প্রায় হুকুম দিয়েই সায়নকে শেভ করিয়ে স্নান করিয়ে পরিষ্কার জামা কাপড়ে ঝকমকে করে তুলল গার্গী। সায়নের শরীরে জমে থাকা কতদিনের ক্লেদ, ক্লান্তি, জড়তা ঝরিয়ে ফেলে তাকে আবার চাঙ্গা করে তোলা যে কি কঠিন কাজ, তা সে হাড়ে হাড়ে বুঝতে পারল। অথচ সে যে সায়নকে চিনত সে একেবারেই অন্যরকম ছিল। বরাবর দেখেছে প্যারাডাইজ প্রোডাক্টসের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর, ইনফ্যাক্ট অল ইন অল সায়ন চৌধুরী কলকাতার অন্যতম স্মার্ট, ঝকঝকে, উদ্যমী, কর্মতৎপর, বুদ্ধিদীপ্ত যুবক। কয়েক বছরের মধ্যে এ শহরের এক সফল ব্যক্তিত্বও বটে। আর ঐন্দ্রিলার সঙ্গে বিয়ের পর এই কথাও প্রমাণিত হয়েছে, গার্হস্থ্য জীবনেও সে অন্য যে কোনো পুরুষের চেয়েও যথেষ্ট ঈর্ষণীয়। আজও সাদা বেসের ওপর হালকা নীল স্ট্রাইপ দেওয়া শার্টটি তার ডিপ ব্লু রঙের প্যান্টের ভেতর গুজে সোজা হয়ে দাঁড়াতে সেই সফল পুরুষের কিছুটা উদ্ভাসিত হলো। কিন্তু তার চোখে মুখে বিন্দু মাত্র উৎসাহ নেই।
দুটি চোখ বরং সন্ত্রস্ত, উদ্ভ্রান্ত। গার্গী তাকে সঙ্গে নিয়ে নিচে গ্যারেজের কাছে গিয়ে গাড়িটার চাবি হাতে নিয়ে বলল, এই যাত্রা না হয় আমার ভূমিকাটা একটু বদলে নি। রোজ আমি যাত্রীর সিটে বসি, আজ বসবো চালকের সিটে। আপনাকে আজ সওয়ারি করে নি। গার্গীর এক নাগাড়ে কাণ্ড কারখানায় রীতিমতো বেবাক বিস্মিত হয়ে যাচ্ছিল সায়ন। কদিন ধরেই তার মস্তিষ্ক ঠিকঠাক সচল রীতিসম্মত নেই। আজও সে তার বোধ চেতনা ফিরিয়ে আনতে ব্যর্থ হলো। চুপচাপ বাধ্য ছেলের মতো গিয়ে বসল সামনের সিটে, চালকের পাশে। মেয়েরা এভাবেই বোধহয় প্রায়শই রেইন করে থাকে পুরুষদের ওপর। সে বসতেই তৎক্ষণাৎ গার্গী প্রায় বিদ্যুৎ গতিতে চালিয়ে দিল সায়নের নতুন কেনা মারুতি ভ্যান, গাঢ় চকলেট রঙের সেই বাহনটি। ঐন্দ্রিলা হেসে বলেছিল, এ আবার এক সতীন, সারাক্ষণ তুকতুক করে রেখেছে ওটাকে, যেন গাড়িটার গায়ে টোকা লাগলেও ফোসকা পড়বে। গার্গী প্রথমেই সায়নকে নিয়ে গেল পার্ক স্ট্রিটের এক নামী রেস্তোরাঁয়। ঝকঝকে নীল ঢেউ খেলানো সানমাইকার টেবিলে বসে বেয়ারাকে অর্ডার দিল বিরিয়ানি, চিকেন চাপ, সঙ্গে রায়তা, আলু মটর আর ফ্রুট জুস। বলতে না বলতে চমৎকার খাবারের সুগন্ধে ভরে উঠল তাদের টেবিল। সায়ন খেতেই পারছিল না, প্রায় বারবার বলছিল, পারবো না গার্গী, একটুও খাওয়ার ইচ্ছে নেই আমার, আমাকে ছেড়ে দাও প্লিজ। গার্গী নিজেও কি খেতে পারছে? এতক্ষণে ঐন্দ্রিলা থাকলে সমস্ত পরিবেশটাই হয়ে উঠত অন্যরকম। সায়নকে কত স্মার্ট আর খুশি খুশি লাগতো। ঐন্দ্রিলা খুব বেশি হইচই করতে পারত তা নয়, তবে তার ঠোঁটের কোণে লেগে থাকতো অদ্ভুত এক মাদকতা মাখানো হাসি। অথচ গার্গী বরাবরই চঞ্চল, দুষ্টু, একাই হৈ হৈ করে জমিয়ে রাখত গোটা টেবিল। সেই গার্গী আজ কত শান্ত, স্তব্ধতার মধ্যেও প্রায় মৃদু ধমকের মতো বলছে, ঠিক আছে, আর একটু খেয়ে নিন, আর একটু চিকেন। প্রায় যন্ত্রচালিতর মতো সায়ন খেয়ে উঠল রেস্তোরাঁ থেকে। গার্গী সবসময় খেয়াল রাখছে তাদের দিকে কেউ কৌতূহলী চোখে তাকাচ্ছে কিনা। সংবাদপত্রের কল্যাণে সায়ন এখন প্রায় ভিআইপির মর্যাদা পাচ্ছে, অবশ্যই বেশ কদার্থে। তবু পারিপার্শ্বিক কোনো চাউনিকেই এখন আর ভ্রুক্ষেপ করছে না সে। আসার পথে একবার মনে হয়েছিল একটা সাদা অ্যাম্বাসাডার যেন তাদের ফলো করছে, কিন্তু এত দ্রুত গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে এগলি ওগলি পার হয়ে পার্ক স্ট্রিটে ঢুকে পড়েছে যে সাদা অ্যাম্বাসাডার তাদের পাত্তাই করতে পারেনি। কি জানি, হয়তো কোনো প্লেন ড্রেসের পুলিশ। পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে এবার গাড়ি চলল রেসকোর্স পার হয়ে দক্ষিণের দিকে। রবীন্দ্র সদন ক্রস করে রেসকোর্স ডাইনে রেখে সে বাঁই করে ঢুকে পড়ল ন্যাশনাল লাইব্রেরির পাশ দিয়ে। ন্যাশনাল লাইব্রেরি অ্যাভিনিউ হয়ে ইকবালপুর, সেখান থেকে সোজা বেহালার পথে। ঠাকুরপুকুর জোকা পার হতেই সে গাড়ির স্পিডোমিটারে কাটা লাফিয়ে তুলে দিল প্রায় 80-90-এ। ততক্ষণে সায়নের প্রিয় চকলেট রঙের মারুতি ভ্যান প্রায় পক্ষীরাজ ঘোড়ার মতো উড়ে চলছে ডায়মন্ড হারবারের রাস্তায়। পৃথ্বীরাজ যেন সংযুক্তাকে নিয়ে পালাচ্ছে না, বরং সংযুক্তাই পৃথ্বীরাজকে। সায়ন অবাক হয়ে তাকিয়ে দেখছিল গার্গীকে। এ তারা কোথায় চলছে, কেনই বা চলছে? গার্গী কিন্তু তার দিকে তাকাচ্ছে না। সে স্তব্ধ, নির্বাক, শুধু মাঝে মধ্যে স্পিডোমিটারের দিকে তাকিয়ে তখন আরও স্পিড বাড়িয়ে দিচ্ছিল তার অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে। আসলে কোথাও যাওয়াটা তার লক্ষ্য নয়। যে সায়ন তার সমস্ত প্রাণচাঞ্চল্য হারিয়ে ফেলে অক্ষম জড়পদার্থ হতে চলেছে, তার রক্তে পুনর্বার ফিরিয়ে আনতে চাইছে সে প্রাণের স্পন্দন। তাই এই গতি, আরও গতি, আরও আরও। দ্রুত পাড়ি দিতে দিতে হঠাৎ এক একটা টার্ন নিচ্ছে স্পিড একটুও না কমিয়ে। কখনো ভারী ট্রাক কিংবা লং রুটের বাস গাঁ গাঁ করে ছুটে আসছে। গতি একটুও না বদলে সামান্য কবজির মোচড়ে নিখুঁত কায়দায় তাদের পাশ কাটিয়ে চলছে হু হু করে। সায়ন এক আধবার বলার চেষ্টা করল, আস্তে গার্গী, আস্তে, এই রাস্তায় গাড়িগুলো প্রায় দৈত্যের মতো আসে, একটু ছোঁয়া লাগলেই। কিন্তু গার্গী শুনছেই না কিছু। তার রক্তে আজ যেন গতির নেশা। না, ডায়মন্ড হারবার নয়। গার্গী হঠাৎ দস্তিপুর থেকে ডাইনে স্টিয়ারিং ঘুরিয়ে তার গতিপথ বদলে নিল ফলতার পথে। হু হু করে এসে পৌঁছালো গঙ্গার ধারে।
কিছুক্ষণ ফাঁকা চত্বরে কাটিয়ে গঙ্গার বিশুদ্ধ হাওয়ায় স্নান করে চাপুর চুপুর পরিতৃপ্ত হয়ে নিজেই তার খেয়াল খুশি মতো বকবক করে ঘন্টা 2-3 পর আবার ফিরে চলল কলকাতার দিকে। ফেরার পথে কিছু কেক বিস্কুট ছাড়াও রাতের খাবার কিনে নিল। তারপর ব্লু ওয়ান্ডারে পৌঁছে গাড়ি গ্যারেজ করে সমস্ত খাবার সায়নের জিম্মায় রেখে একসময় ফিরে গেল নিজের ডেরায়। যেন একটা যুদ্ধ জয় করে ফিরল। তারপর দিন একই সময় গার্গী আবার এলো সায়নের ঘরে। ঠিক একইভাবে সায়নকে হাইজ্যাক করে নিয়ে গেল অন্য রাস্তায়, বারাসাত ডাকবাংলোর মোড় পার হয়ে কল্যাণীর পথে। এতাল বেতাল ঘুরে বেড়ালো গায়েগঞ্জে, কল্যাণী টাউনশিপেও কিছুক্ষণ। তারপর উলুবেড়িয়া পেরিয়ে গাদিয়াড়া। দুজনে অনেকক্ষণ ধরে রূপনারায়ণ নদীর তীর ধরে হাঁটল। দু চোখ ভরে দেখল রূপনারায়ণ আর হুগলি নদীর মেশামেশি এক বিশাল জলরাশি, অপরূপ মন জুড়ানো দৃশ্য। সন্ধে হলে ফের তীব্র গতিতে গাড়ি চালিয়ে ফিরে এলো কলকাতায়। পরপর কয়েকদিন এমন নতুন সব দৃশ্যাবলীর ভেতর সায়নকে ঘুরিয়ে ভুলিয়ে দিতে চাইল তার ভেতরের সব শোক। তাকে নিয়ে গেল এমন সব জায়গায় যেখানে ঐন্দ্রিলার সঙ্গে আসেনি সায়ন। তা হলেই ঐন্দ্রিলার কথা ফের মনে পড়ে যেত তার। তাই একদিন কাকদ্বীপে, একদিন হাসনাবাদ। গার্গীকেও যেন কয়েকদিনে এক অদ্ভুত গতির নেশায় পেয়ে বসেছে। সেই তীব্র গতি সে সঞ্চারিত করে দিতে চাইল সায়নের শরীরেও। আর আশ্চর্য, গার্গীর থিওরি হুবহু কাজেও লেগে গেল। এই আকস্মিক দুর্ঘটনায় স্তব্ধ শোকবিহ্বল সায়ন আবার হয়ে উঠল গতিময়, প্রাণচঞ্চল, কিন্তু আগের চেয়ে বেশ একটু গম্ভীর, সংযত, ঢের বয়স্ক। তারপর একদিন সায়ন নিজেই বলল, ভাবছি কাল একটু অফিসে যাব। গার্গী উচ্ছ্বাসিত হয়ে বলল, তাই? একটা নতুন প্রোডাক্ট ছাড়া হবে বলে সমস্ত পরিকল্পনা করা ছিল, তার কি যে হলো কে জানে। আমি কদিন অফিসে না থাকা মানেই নিশ্চয়ই সব জট পাকিয়ে গেছে। এখন আবার নতুন করে সব সাজাতে হবে। গার্গী হাঁপ ছেড়ে বাঁচল। সে শুধু এটুকুই চেয়েছিল। ঐন্দ্রিলা নিশ্চয়ই কষ্ট পাচ্ছিল সায়নের অমন বিবর্ণ হতশ্রী দশা দেখে। এখন আবার সে খুশি হয়ে উঠবে। বেশ খুশি মনেই সেদিন ঘরে ফিরেছিল গার্গী। হয়তো অনেকদিন পরে একটু ঘুমিয়েও ছিল ভালো করে। কিন্তু পরদিন খবরের কাগজ হাতে পেতে ভীষণ চমকে উঠল। প্রথম পৃষ্ঠার নিচে বেশ বড় করে একটা সংবাদ ছাপা হয়েছে। তার মর্মার্থ, নাটকীয়ভাবে ঐন্দ্রিলা হত্যা রহস্যের এক নতুন মোড়। শেষ করলাম আজকের তপন বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস, ঈর্ষার সবুজ চোখের 3য় পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।